ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 28শে আশ্বিন সোমবার 1353 সাল শ্রী ঠাকুর সকালে আমতলায় এসে বসেছেন। অনেকেই কাছে উপস্থিত আছেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, খ্যাপা, আশ্রমের পাবনা যা, তা আমার মতো নয়। যতীনদা, আপনি জোর করে খেপুদাকে সেই কথা বললেই তো পারেন। শ্রী ঠাকুর, আমি সে কথা তো আগে বলেছি, তবে জোর করে বলি না, এই জন্য যে জোর দিয়ে বলা সত্ত্বেও যদি সে কথা না শোনে তবে আরও বেশি খারাপ হয়। তাই আমার বলার ধরনই অমন্তর হয়ে গেছে। প্রত্যেকে নিজস্ব রুচি থাকে, পছন্দ থাকে, ইচ্ছা থাকে, খেয়াল থাকে, বোঝে না আর ভেবেও দেখে না তার মঙ্গল কিসে। ভাবে নিজের খুশি মতো চলতে পারলেই ভালো হবে, কিন্তু তার সত্যিকার ভালো হবে যাতে আমি তা করতে বললেই নিজের প্রবৃত্তিকে উপেক্ষা করে খুশি মনে তা মেনে নিতে পারে কমই, আবার বেশি জোরাজুরিও করতে পারি না, পাছে যদি ছিঁড়ে যায়। তাই আমার প্রত্যেকের সঙ্গে বুঝে সুঝে চলা লাগে। আপনারা আমার ইচ্ছার এই খতিয়ারের মধ্যে থাকলে অনেক খাটান পেয়ে যেতে পারেন। আপনাদেরও ভালো হয়, আমারও উদ্বেগ ও আতঙ্ক অনেকখানি কমে যায়। কিছু সময় পরে খেপুদা আসতেই তাকে বললেন, মেদিনীপুর যদি যেতে হয় তবে একটা জায়গায় গিয়ে বসা লাগে, একটা জায়গায় বসে তা দিতে হয়। বহিরাগত একটি দাদাকে এসেছে ঠাকুর বললেন, 25,000 যজ্ঞাঘ্রকারী তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলো, এটা হয়ে গেলে আমার যা করার আরম্ভ করতে পারি। শেষে ঠাকুর যতীনদার কাছে জিজ্ঞাসা করলেন, ফ্যানের কাছে চিঠি দিয়েছেন তো? যতীনদা, না, সে এখনও ওখানে পৌঁছায়নি। শেষে ঠাকুর, সে পৌঁছাবার আগে চিঠি পৌঁছে থাকা দরকার, যাতে ওখানে গিয়েই আপনার চিঠি পায়। যে কোনো কাজই করেন তার মধ্যে সময়ের দিক একটা মস্ত বড় জিনিস। যেখানে যখন যে ব্যাপারে যার সম্পর্কে যা করণীয়, সেখানে তখন সেই ব্যাপারে তার সম্পর্কে ঠিক তাই করলে একটা প্রচণ্ড মনোবিজ্ঞানসম্মত ফল হয়। এইভাবে বুঝে সুঝে করলে করাগুলি খুব কার্যকরী হয়, কৃতকার্যকতা ও অসম্ভবভাবী হয়ে ওঠে। যতীনদা ঋত্বিকী সম্পর্কে কথা তুললেন। শেষে ঠাকুর, ঋত্বিকী তাড়াতাড়ি চালাইয়ে দেন। ঋত্বিকী হবে ঋত্বিকদের কাজের মাপযন্ত্র। তা দিয়ে বোঝা যাবে তারা কতগুলি মানুষকে পোষণ দিয়ে সক্রিয়ভাবে অন্তরাশী করে তুলতে পেরেছে। ঋত্বিকের ব্যাপারে কোনো ঋত্বিক যেন মনে না করে যে সে নিজের জন্য যজমানদের কাছে সাহায্য ভিক্ষা করছে। ঋত্বিক, যজমান, সমাজ, কৃষ্টি এই সব দিকেরই ঊর্ধ্বতনের জন্যেই এই ভাগবত বিধান। এটা মানুষের সামনে এইভাবেই তুলে ধরা লাগে। ঋত্বিকটা যদি চারিয়ে যায় তাহলে অনন্যমনা ও অনন্যকর্মা হয়ে যারা ঋত্বিকতার কাজ করতে চায় তাদের ভাবনার কারণ থাকবে না। কালে কালে উপযুক্ত ঋত্বিকের সংখ্যাও অনেক বৃদ্ধি পাবে, আর ভালো ভালো ঋত্বিক যত গজায় সকলেরই তত মঙ্গল। তবে এটা ঠিক জানবেন, ঋত্বিকরা যদি মুখ্যত লোকস্বার্থী না হয়ে অর্থস্বার্থী হয় তাহলে লোকও পাবেন না, অর্থও পাবেন না। যদি গোজামিল দিয়ে অর্থ সমস্যার কোনো সমাধান করতেও পারে তাও তারা ঋত্বিক হিসাবে দাঁড়াতে পারবে না। যতই পাক লোভের দরুন সন্তোষের সন্ধান পাবে না, একটা অনুযোগ নিয়েই চলবে। আর অনুযোগপূর্ণ লোভই হলো অকৃতকার্যকতার বিশিষ্ট লক্ষণ। 23শে অঘ্রাণ শনিবার 1353 সাল। এখানে বেশ শীত পড়েছে। পাহাড়ের দেশ, তাই এখানকার শীতের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। শীতটা শুকনো অথচ কনকনে। সবাই বেশ গরম জামা কাপড় গায়ে জড়িয়ে আছেন। শেষে ঠাকুরের গায়ে কিন্তু শুধু আদ্যির ফতুয়া ও চাদর। প্রাতঃ কৃত্যাদি সেরে বড়ালের বারান্দায় তক্তপোষের উপর পাতা সাদা ধবধবে বিছানায় এসে বসেছেন। পাশে গাড়ু, গামছা, পিকদানি, গড়গড়া, তামাক, টিকে, জলের ঘটি, দাঁত খোঁচা ইত্যাদি। চৌকির সামনে নিচেই তার পাদুকার কালো চটি জুতা। শেষে ঠাকুর হাসি খুশি হয়ে বসে আছেন। পরপর অনেকে এসে প্রণাম করে যাচ্ছেন। কেষ্টদা, সুশীলদা, দুর্গানাথদা, টাটানগরের এক দাদা এবং আরও কয়েকজন উপবেশন করলেন। শেষে ঠাকুর বললেন, কাছাকাছি বাড়ি কতগুলি নিয়ে রাখার ব্যবস্থা করেন। কোন সময় কী অবস্থায় দাঁড়ায় বলা যায় না। পরিস্থিতি বুঝে আগে থাকতেই হিসেব করে চলা লাগে। বড় খোকাকেও এই বিষয়ে কয়ে রাখবেন। কেষ্টদা, খোঁজ খবর নিচ্ছি। শেষে ঠাকুর পরে বললেন, যোগ, অর্ঘ্য, উদ্দেশ্য ভালো করে চালান। ওটা হলে আমাদের দেশ, সম্প্রদায় এবং অন্য সব সম্প্রদায়ের জীবন ওর উপরেই দাঁড়িয়ে আছে, কিছু করা যাবে। যে মানুষগুলি নিষ্ঠা সহকারে এইটে পালন করে চলবে তারা কিন্তু দেশের প্রকৃত সম্পদ হয়ে উঠবে। আর যে আর্থিক সম্পদ আমদানি হবে তা দিয়ে অনেক কাজ হাত দেওয়া যাবে।
কথায় কথায় বড়াল বাংলোর সম্পর্কে বললেন, জায়গাটা বেশ হয়েছে, একেবারে আশ্রমের মতন, সেই আগের কালের আশ্রম। টাটানগরের এক দাদা বললেন, শরীর টরীর খারাপ, কি করব ভেবে পায় না সেজে ঠাকুর। নামের আগুন জ্বালিয়ে নিয়ে যখন যেরকম চলা লাগে চলবি, সদাচার বজায় রাখবি, ধ্যানও সঙ্গে রাখা লাগে, এতে প্রত্যেকটা কোষ প্রাণপূরিত হয়ে উঠবে। একটা মা আর্তকণ্ঠে বললেন, রোগ শোক অশান্তিতে বড় কষ্ট পাচ্ছি, কি করব বাবা। সেজে ঠাকুর, সংসারের মাঝে মাঝে বড় ঝাপটা আছে, তখন খুঁটি শক্ত করে ধরা লাগে, নইলে উড়িয়ে নিয়ে যেতে চায়। হতাশা ও দুর্বলতা গা ঢেলে দিলে ঝড়ঝাপটা ক্ষতি করার জুত পায় বেশি করে, তাতে তো কোনো লাভ নেই। সব দাফাল কাটিয়ে বাঁচতেই হবে আমাদের, আর বাঁচাটা কিন্তু পরমপিতার জন্য। ওই বুদ্ধি থাকলে মাজায় জোর হয়, বুকে বল হয়। তাই যেমন থাকবি যেমন পাবি তার মধ্যে দিয়ে খুশি থাকবার চেষ্টা করবি, আর বেকায়দাগুলি সুরাহা করার বুদ্ধি আনবি। রোগগ্রস্ত হলে ভেবে দেখবি করণীয় যা, তা কি করিস না, কোথায় ফাঁক, ওষুধপত্র খাবি, সদাচার পালবি, পূর্বার্জিত কর্মফল যত কাটবে ততই সব দিক দিয়ে ভালো থাকবি। নাম খুব কড়া লাগে, নামের আগুনের জোর যত, ময়লাও কাটে তত। সব অশান্তি ঠিক হয়ে আসে যদি বোটা ঠিক থাকে। চেষ্টা দিয়ে অন্তরায়কে অতিক্রম করা, এই তো জীবন। করার ভিতর দিয়ে না করাকেই অতিক্রম করা, এই তো কৃতিত্ব। তুই কি ভাবিস নে রে মা, ঝাঁকি দিয়ে দাঁড়া। সুবোধের মা এসে দাঁড়াতেই সেটা ঠাকুর খুশি খুশি মুখে হাত নাচিয়ে আনন্দের বোল তুললেন। ঝাঁ গুড় গুড় বাদ্যি বাজে, ঝাঁ গুড় গুড় বাদ্যি বাজে। সেজে ঠাকুর চোখ মুখের বিচিত্র ভঙ্গি দেখে উপস্থিত সবাই হেসেই কুটপাট। সঙ্গে সঙ্গে সেজে ঠাকুরও শিশুর মতো সরল হাসিতে ফেটে পড়লেন। বেশ একচোট ফুর্তির ঢেউ খেলে গেল। সুবোধের মা জিজ্ঞাসা করলেন, আপনার কাছে বিশেষ না এসে যদি খুব করে নাম করি তাহলেই কেমন হয় সেজে ঠাকুর? নেশার জোরে নাম চলে, নামের জোরে নেশা চলে, দুটোই দুটোকে সাহায্য করে, কোনোটা বাদ দেওয়া ভালো নয়। টাটানগরের দাদাটি জিজ্ঞাসা করলেন, সংসারে নানাজনের নানা বুদ্ধি, নানা মত, নানান চাহিদা, এর মধ্যে পড়ে কি করি সেজে ঠাকুর? যত পারবি সবাইকে পূরণ করবি, নিজেকে অক্ষত রেখে সততাকে সাবুত করে, কিন্তু চলবি তুই তোর ইষ্টপথে। তার মতে অন্যকে না চটিয়ে, কুশল কৌশলী মিষ্টি ব্যবহার নিয়ে, কিন্তু নিষ্ঠায় নিড়র হয়ে। ইষ্টনিষ্ঠ না হলেই মানুষ অব্যস্থিত হয়, এলোমেলো হয়, কখনো নিজের খেয়ালে চলে, কখনো অন্যের খেয়ালে চলে, চিত্তের কোনো স্থিরতা থাকে না, সে নির্ভরযোগ্য লোক হয় না। সেজে ঠাকুর সন্ধ্যায় বড়াল বারান্দায় সুশীলদা, হাউসের ম্যানদা, অজয় সিং প্রভৃতি আছেন। কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, সদাচারের নিয়ম খুব মানতে হয়, যার তার হাতে খেতে নেই, খাদ্যের ভিতর দিয়ে মনের সংক্রমণ খুব হয়। সুশীলদা, কারোর হাতে খেতে গেলে তার চরিত্রের কোনো কোনো দিক দেখা প্রয়োজন। সেজে ঠাকুর, যে ইষ্টপ্রাণ সদাচারী দ্বিজ সংস্কারী অজ্ঞামগমন করে না, অকৃতজ্ঞ অপকর্মহীন অখাদ্যভোজী নয়, ইচ্ছা ও প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে, তবে সাধারণত স্বপাকই শ্রেয়। নোয়াখালী থেকে আগত একটি দাদা ওখানকার ভয়াবহ দাঙ্গার বিবরণ শোনাচ্ছিলেন। শুনতে শুনতে সেজে ঠাকুরের মুখখানি গম্ভীর ও বিষাদ মলিন হয়ে উঠল। নিথর হয়ে বসে রইলেন। কিছু সময় এইভাবে কাটল। খানিকটা বাদে হাউজার ম্যানদা কথা প্রসঙ্গে বললেন, যখন বাইরের কারোর সঙ্গে যাজন করতে যাই বেশিরভাগ লোকেই দেখি খুব বাজে কথা বলে। সেজে ঠাকুর বললেন, তা বলবেই, ধৈর্য ধরে শুনে ওর ভিতর দিয়ে কাজের কথা সূত্র বের করতে হয়, এমন ভালো ব্যবহার করতে হয় যাতে মুগ্ধ হয়ে যায়। শালীনতা হলো অভ্যাসের বিবেকী নিয়ন্ত্রণের মূল তাৎপর্য। অজেয় বদার সম্বন্ধে সেজে ঠাকুর বললেন, ওই যুক্তি ও উদ্দীপপূর্ণ উৎসাহ নিয়ে কথা বলতে পারে, ও বেশ ভালো লোক, নিয়ন্ত্রক। সেজে ঠাকুর হাউজার ম্যানদাকে অজেয় বদার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রাখতে বললেন। ওরা দুজনেই একসঙ্গে বর্দার বাড়িতে গোলাপ বাগে থাকেন। সেজে ঠাকুর ওই প্রসঙ্গে হাসতে হাসতে বললেন, তোরা মানুষকে তত সময় সেবা করতে পারি যত সময় তারা অতিথি থাকে, কিন্তু যখন তারা তোমাদের নিজেদের লোক হয়ে যায় তখন আর তাদের সেবা করতে পারো না। একটু পরেই বললেন, ভালো কথা মনে পড়েছে, আমি কি ইংরেজিতে কথা বলতে পারবো না? হাউজার ম্যানদা, আপনি যদি এইভাবে ইংরেজি বলেন তাহলে আমরা বাংলা শিখতে পারবো না। সেজে ঠাকুর হাসতে লাগলেন। পাগল কয় কি? সবাই খুশিতে উতলে উঠলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।